হিজল তমান শালসেগুনের শ্যামল ছায়ার নৈসর্গিক লীলাভূমি শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়, কিন্তু সেখানে এখন চলছে গাছ কাটার মহোৎসব। প্রকাশ্যে কাঠ পাচার করা শেরপুরে নিত্যদিনের ঘটনা। অভিযোগ উঠেছে এ কাজে দখলদারদের সহায়তা করছে বন কর্মকর্তারা। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে শেরপুরের বন নিধন নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদি আফরিন চৌধুরী। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান, আর পরে খেলাধুলার খবর জানাবেন রুজমিলা হক। বিস্তারিত খবরে যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বুয়েটের উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ, চলতি সপ্তাহে ক্লাসে ফেরা সম্ভব নয় জানালেন শিক্ষার্থীরা। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক ছাড়াও অনেকেই জড়িত জানালেন অর্থমন্ত্রী। এবং টি-20 সিরিজে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৪ উইকেটে হারল বিসিবি একাদশ। নেট রান রেটে শিরোপা জিতল আফগানিস্তান। এছাড়া রাত ৯টায় বাংলাদেশে আরো থাকছে পুলিশের শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নেই, অপরাধ করে কেউ পার পাবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। এবং বিরোধী দলের উপর তত্ত্বাবধায়ক সরকারের ভূত নয়, সরকারের ঘাড়ে বাকশালী ভূত চেপেছে, অভিযোগ মির্জা ফখরুলের। রাত ৯টা বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনার মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় বেশি দামে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RTT, এরপর আপনার নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে। ইমেইল ও ফেসবুকে মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেইল করুন ratnota@independent24.tv এই ঠিকানায়। ফেসবুকে আপনার মতামত দিতে পারেন facebook.com/রাত৯টা এই ঠিকানায়। আপনার মূল্যবান মতামত আমরা রাত ৯টায় তুলে ধরব। বুয়েটের উপাচার্য হাবিবুর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। বিকেলে সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এখনই ক্লাসে ফিরছেন না বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। একাডেমিক ক্যালেন্ডার তৈরি হওয়ার পরই ক্লাসে ফেরার কথা জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আর শিক্ষার্থীরা বলছেন চলতি সপ্তাহে ক্লাসে ফেরা সম্ভব নয়। এ নিয়ে বিস্তারিত দেখাচ্ছি আমরা খবরের পরের অংশে। মেডিকেল ও ডেন্টাল কলেজে এ বছরও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। আদালত এ ব্যাপারে আগামীকাল হলফনামা দাখিল করতে বলেছে। তবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গত ১২ আগস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই MBBS ও BDS কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনে বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। নিষ্পত্তির জন্য রোববার তৃতীয় বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি হাসান আরিফের বেঞ্চে দুপুরে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, সরকার যদি এবছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলেই আদালতের রুল অকার্যকর হয়ে যায়। পরে সাংবাদিকদের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, ভর্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে আর কোনো আইনি বাধা নেই। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে যে সমস্ত পরীক্ষা হয়েছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে মেডিকেল ভর্তির ঠিক সেভাবে এবারও নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
কোর্টের যে ভাষ্য সেই সিদ্ধান্তের অপেক্ষা না থেকে তারা কার্যক্রম গ্রহণ করতে পারে, ঠিক সেভাবে কোর্টের যে ভাষ্য সে মতে অংশগ্রহণ করতে পারে। ভর্তি পরীক্ষার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভর্তিচ্ছুরা। তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি করেছেন। আমরা এটাকে স্বাগতম জানাই, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে এবং আমরা এর পক্ষে। যে ক্ষতিটা হয়েছে মানে পড়ালেখা হচ্ছে মানে হয়ে গেছে, সেটা যদি আবার রিকভার করতে হয়, তো পরীক্ষাটা যদি একটু পেছানো হয় তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। এটা মানে মেইন মেধাটা আগে আসে, মানে রেজাল্টের ভিত্তিতে না করে মেধার ভিত্তিতে করাটাই মনে হয় বেটার। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পরীক্ষা নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। একটি সূত্র জানিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে চলে যাচ্ছি বুয়েট প্রসঙ্গে। বুয়েটের উপাচার্য হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবার পরেই ক্লাসে ফেরার কথা জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আর শিক্ষার্থীরা বলছেন চলতি সপ্তাহে ক্লাসে ফেরা সম্ভব নয়। সপ্তাহখানেক আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বুয়েটের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা যে 3টি প্রস্তাব দিয়েছিলেন এর মধ্যে অন্যতম ছিল উপাচার্যের অপসারণ। বৈঠক শেষে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এর প্রেক্ষিতে উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করে নিয়েছে সরকার। সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফেরা নিয়ে কিছু জটিলতা রয়েছে বলে জানালেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হয় এবং সেটা ক্যালেন্ডার তৈরি করে সবকিছু বিবেচনা করে সেখানে একটা ডেট থাকে, তারপরে কয় সপ্তাহ ক্লাস হবে, পরীক্ষা কখন হবে, এই জিনিসগুলো সেখানে বিস্তারিত থাকে একটা পেজের মতো। সেই জিনিসটা তৈরি করতে হয়, সেটা কর্তৃপক্ষ তৈরি করা শুরু করতে পারে হয়তো। দীর্ঘ 6 মাস আন্দোলনের পর প্রথম সফলতা। এই সফলতাকে স্বাগত জানালেও অন্যান্য দাবি থেকে সরে আসেননি উজ্জীবিত শিক্ষার্থীরা। উপাচার্যের প্রত্যাহারের ধারাবাহিকতা বজায় রেখে উপাচার্যের নিয়ম বহির্ভূত নিয়োগ এবং শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে অনড় তারা। আর আলোচনার মাধ্যমে আগামী সপ্তাহে ক্লাসে ফিরতে প্রস্তুত শিক্ষার্থীরা। প্রত্যাখ্যানের ব্যাপারটা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট, আর আমরা ক্লাসে ফেরত যাইতে চাই, অতি দ্রুতই ক্লাসে ফেরত যাব। একটা উইক কখনোই আমরা রবি বা মঙ্গলবার থেকে শুরু করতে পারি না, আমাদের প্রত্যেকটা উইক শুরু হয় শনিবার থেকে। সেই হিসেবে আমরা এই উইকে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হবে, তারপরে আমরা ক্লাসে ফিরে যাব। তার পয়েন্টগুলোর মধ্যে ছিল যে বুয়েটের ঐতিহ্য রক্ষা করার জন্য যা যা দরকার তা অতি দ্রুত সম্ভব তিনি করবেন। তো আমরা ওই মানে কথাটাই বিশ্বাস রাখতে চাচ্ছি আর কি। শিক্ষার্থীদের প্রত্যাশা, চলমান দাবি পূরণের পর শিক্ষামন্ত্রী উপাচার্যকে প্রত্যাহার করে নেওয়ার যে আশ্বাস দিয়েছিলেন তা বাস্তবায়ন করে বুয়েটের ঐতিহ্যকে রক্ষা করবেন। খান আলামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আঞ্চলিক জঙ্গিবাদ, সন্ত্রাস ও নতুন নতুন অপরাধ দমনে পুলিশকে আধুনিক প্রযুক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ বাহিনীতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারদা পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। 29তম বিসিএস ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন নেন তিনি। প্যারেড শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন এবং পাচার রোধ সহ মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। নারী ও শিশু নির্যাতন, পাচার রোধ, মাদক দ্রব্যের অপব্যবহার বন্ধে আমাদের সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। আমরা জাতির পিতা হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের কাজও আমরা শুরু করেছি। আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আজ সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছি। এক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে পুলিশ বাহিনীর 32,000 পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। উন্নত সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের আরও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। বিভাগীয় শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা, এটা আপনাদের কাজে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।
আইনের শাসন, ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতির পিতার আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিজেদেরকে উৎসর্গ করার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন। বিপদগ্রস্ত মানুষের পাশে বিশ্বস্ত বন্ধু হিসাবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দুর্নীতি এবং দুর্নীতিবাজদের উৎসাহিত করতে দলীয় নেতাদের ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। বিরোধী দলের উপর তত্ত্বাবধায়ক সরকারের ভূত নয়, সরকারের ঘাড়ে বাকশালী ভূত চেপেছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা দুটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু এবং হলমার্ক দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্নীতির প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে 18 দলীয় জোট। কর্মসূচিতে জোট নেতারা অভিযোগ করেন, সরকারের মন্ত্রী উপদেষ্টারাই এসব দুর্নীতির সঙ্গে জড়িত। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, হলমার্ক ইস্যুতে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তা নাটক মাত্র। দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগেরও আহ্বান জানান তিনি। ব্যাংকের এই ছোট ছোট কর্মকর্তাদেরকে সাসপেন্ড করে এর সমাধান হবে না, এর বিচার হবে না। বিচার করতে হলে আজকে গোটা সোনালী ব্যাংকের পর্ষদ, যেখানে আপনাদের আওয়ামী লীগের নেতারা জড়িত রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে নানা আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী মহিলা দল। এ উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের ঘাড়ে বাকশালী ভূত চেপেছে। আজকে যেহেতু জনগণের উপরে এই সরকারের এবং প্রধানমন্ত্রীর কোনো আস্থা নেই, যেহেতু তারা বুঝে গেছেন যে এই জনগণ তাদেরকে আর কোনো রকমই সমর্থন দেবে না, আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে, সেই কারণে এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম কথা বলছেন। বুয়েট আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সমালোচনাও করেন তিনি। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ব্যক্তিগত সফরে আসা কানাডিয়ান প্রাদেশিক পার্লামেন্টের সদস্য মাইকেল প্রু বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফাঁসি দেয়া হবে না এমন লিখিত দিলে হয়তো কানাডা সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাইকেল বলেন, কানাডার বর্তমান আইন অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়া কোনো লোক সে দেশে আশ্রয় নিলে কানাডা তাকে হস্তান্তর করে না। কানাডা মৃত্যুদণ্ড সমর্থন করে না উল্লেখ করে এই প্রাদেশিক এমপি বলেন, বাংলাদেশে নূর চৌধুরী আদালত স্বীকৃত খুনি হলেও এ ব্যাপারে কানাডা সরকার কিছু করতে অপারগ। তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়টি বিবেচনায় আনলেই হয়তো নূরকে পাওয়া সম্ভব হতে পারে। কোনো অপরাধের দণ্ডপ্রাপ্ত হয়নি এই মর্মে নাগরিকত্ব পাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়প্রার্থী ব্যক্তি আবেদন করলে তা বিবেচনায় নেওয়া হয়। কাজেই দণ্ড দেয়া হবে না। বাংলাদেশ সরকারের এমন সম্মতি ছাড়া এরকম ব্যক্তিকে কানাডার আইন অনুযায়ী হস্তান্তর করা যায় না। রাজধানীতে ভাঙা সড়কের জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। এতে তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশন বলছে, অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করতে না পারলে এ ধরনের সমস্যা থাকবেই। ফার্মগেট থেকে তেজগাঁও আসতে গেলে এই সড়ক ধরে চলতে হয়। বৃষ্টির দিন অবশ্য একে সড়ক বলে চেনা দায়। পানি নিচে সড়ক কতটা ভেঙেছে সেটা জানা না থাকায় কিছুটা ভয় নিয়ে চলতে হয় যানবাহনকে। প্রতি বছরই এ জায়গায় পানি জমে। এ নিয়ে এখান দিয়ে চলাচলকারীদের বিরক্তি পরিণত হয়েছে ক্ষোভে। নৌকা দেন আমাদের এখানে পারাপার করার জন্য, এত অসুবিধা আমাদের। প্রত্যেকটা দিন ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোড গাড়ি লইয়া চাকা টাল হয়ে যায় অথবা চাকা ভাঙ্গা পড়ে যায়, আর নয়তো সামনের হ্যান্ডেল ব্যয় হয়ে যায়। তেজগাঁও শিল্প এলাকায় লাভ রোডের চিত্র এটি। সুয়েরেজের লাইন উপচে আসা পানিতে ভেঙে ক্ষতবিক্ষত সড়ক। সংস্কার করতে না করতেই আবারও একই অবস্থা। এতে পথ চলতে কেবল অসুবিধা হয় তা নয়, ঘটে দুর্ঘটনাও। রাস্তাটা ঠিক করলো, করানোর পরে আবার ভাঙ্গা পড়ছে, আবার হেরা রাস্তাটা ঠিক করলো, করানোর পরে আবার ভাঙ্গা পড়ছে, আবার হেরা জোড়া তালি দেয়, ভাঙ্গে আবার জোড়া তালি দেয়। কোন জায়গাটা আপনার খাদা আছে বা কোন জায়গা দিয়ে আপনি পাশ দিয়ে চলবেন এরকম কোনো তো স্থান থাকে না। নগরীতে এমন সড়ক চোখে পড়ে প্রায় সব এলাকাতেই।
নগর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ সংকটে নিয়মিত সব সড়ক সময়মতো সংস্কার করা সম্ভব না, আর সংস্কার করা সড়কও ব্যবহারকারীদের অসচেতনতায় ভেঙে যায়। ছোট ছোট রাস্তা, যেটা চাপা রাস্তা, সেটা লোড বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে, ওখানে বড় বড় ট্রাক চলে 20 টন 25 টন 30 টন করে মাল নিয়ে তারা কিন্তু রাস্তাগুলো নষ্ট করে ফেলে। এটা কিন্তু তাদেরও দায়িত্ব আছে যে ওই বড় হেভি ট্রাক যেন ছোট রাস্তায় না ঢোকে। ট্যাক্স বাড়ানো হয় না, আর যেটা ট্যাক্স আসে সেটাও আমরা কালেকশন করতে পারি না। তো উন্নয়ন তো আমাদের এতে বাধাগ্রস্ত অবশ্যই হচ্ছে। অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচল বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন এই কর্মকর্তা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে বিভিন্ন ব্র্যান্ডের মিনারেল পানির নামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নলকূপের পানি। সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে নৌবন্দর এলাকায় এর অবৈধ ব্যবসা করলেও প্রশাসন নির্বিকার। বরিশাল প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। বরিশাল লঞ্চঘাটের সাথেই নদীপাড়ের এই নলকূপকে ঘিরে প্রতিদিন সকালে ব্যস্ততা বাড়ে। এখান থেকে কয়েক হাজার বোতলে ভরা হয় পানি। লঞ্চের কেবিন আর আবাসিক হোটেল থেকে কুড়িয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের মিনারেল পানির খালি বোতলে ভরা হয় এই পানি। বোতল সংগ্রহ, পানি ভরা এবং বিক্রির কাজ করে পথশিশুরা। সকালবেলা বোতলটা কালেকশন করার পরে আমরা বোতলটা সুন্দর মতন ওয়াশ করবো, ওয়াশ করে সুন্দর মতন কলের পানি দিয়ে ওয়াশ করে ধুইয়া পানি ভরে আমরা বিক্রি করি। কলের পানি ভরা এসব বোতল বিক্রি হয় 10 থেকে 20 টাকায়। বরিশালের বিভিন্ন লঞ্চ ও বাস স্টেশনে রয়েছে এমন 8টি চক্র। তারা বোতল টোকাইলে সাথে সাথে তাদের টাকা পেমেন্ট করা লাগে এবং বোতলটা এরা অল্প কিছু টোকায় এখানে, আর বিভিন্ন বোতল বাইরের থেকে ওই হোটেল বোর্ডিং দিয়ে কিনে আনা লাগে। প্রতারিত যাত্রীরা এ নিয়ে প্রতিবাদ করার সাহস পান না, তবে প্রশাসনের ভূমিকায় হতাশ তারা। নদীর পানি ভরে, টিউবওয়েলের পানি ভরে, সাপ্লাইট পানি ভরে, সাপ্লাইট পানি তো খাওয়া যায় না। নৌপুলিশ ফাঁড়ির সামনেই নিয়মিত এ ঘটনা ঘটলেও তা কখনো দেখেননি বলে দাবি করেছে পুলিশ। আমাদের জানা নেই, এটা আমাদের নলেজ আসলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নিজেদের কোনো দায় নেই উল্লেখ করে বিএসটিআই এর তৎপরতার উপর দোষ চাপালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। এটা বিএসটিআই একটা বিষয় আছে, বিএসটিআই এটা ওদের একটা মান নির্ধারণ করা থাকে, তাদের বিএসটিআই সিল থাকে, সেটাও তারা একটু দেখতে পারে। যেহেতু ওইটা কোনো প্রতিষ্ঠানের আওতায় না, এই জন্য মোবাইল কোর্টের আওতা আমাদের এইভাবে নির্ধারণ করা নেই। সমস্যা সমাধানে যখন সরকারি প্রতিষ্ঠানগুলো একের দোষ অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত, তখন সিদ্ধান্তের জাতাকল থেকে পরিত্রাণের দাবি ভুক্তভোগীদের। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর সল্ট গোলা ঘাটে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছেন 2 জন। সন্ধ্যায় বন্দর এলাকায় সল্ট গোলা নৌকাটি ঘাট থেকে ডাঙ্গার চরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সল্ট গোলা ঘাট থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাটি বন্দরের জেটির কাছাকাছি আসলে নোঙর করা বড় জাহাজের প্রপেলারের পানির স্রোতে নৌকাটি উল্টে যায়। এর পরপরই নৌকাটি ডুবে গেলে সেখানে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন সাঁতার কেটে পারে উঠলেও বেশিরভাগই পানিতে ডুবে যায়। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে অবাধে চলছে গাছ কাটা। এতে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে নষ্ট হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। দখলদারদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কথা বলতেও চান না বন কর্মকর্তারা। একসময় হিজল তমাল, শাল সেগুনের শ্যামল ছায়ার নৈসর্গিক লীলাভূমি ছিল শেরপুরের নলিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী গারো পাহাড়। কিন্তু দিন দিন গাছ কেটে ফেলায় বনভূমি উজাড় হওয়ার উপক্রম। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি গাছ কাটা বন্ধ না করে উল্টো চোরদের সঙ্গে কানামাছি খেলছে বন বিভাগের কর্মকর্তারা। দেখা যায় চোর বাগানের ভিতর ঢুকছে, অলরেডি গাছ কাটতে ফোন দিলে তার ফোন বন্ধ থাকে, তারপর ফোন বন্ধ থাকে। এরপরে সকাল 8টার সময় ফোন দিবেন, 11টার সময় স্টাফ পাঠাবো যা জিজ্ঞেস করবো আসামি দোস্ত। প্রকাশ্যে কাঠ পাচার করা শেরপুরে নিত্যদিনের ঘটনা। অভিযোগ রয়েছে, বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঘনিষ্ঠজন, এলাকার প্রভাবশালী ব্যক্তিদের যোগ সাজসে দিনে দুপুরে কাঠ কাটা হয় বন থেকে। লাকড়ি করার জন্য, কেউ একটা ঘরের খুঁড়ি দেওয়ার জন্য ওই সময় পাইলে নিয়ে যায়। বিট অফিসাররা তো প্রতিরোধ করার জন্য অনেক চেষ্টা করে এবং আমরাও তাদের সাথে সহযোগিতা করি। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে লাগানো অন্যান্য গাছও কাটা হচ্ছে নির্বিচারে। বন বিভাগের পাশাপাশি প্রশাসনের কোনো সহযোগিতা নেই, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক বনায়ন কর্মসূচির অংশীদাররা। দিন দুপুরে চেয়ারম্যান এলাকার লোক, এই অন্যান্য এলাকার লোকে এই জোর জব্বর করে কাটিয়ে নিয়েছে, কিন্তু ফরেস্টরে এবং এলাকার প্রশাসন
এরা কেউ প্রতিবাদ করে না, কেউ বিশেষ সালিসি দিলেও কেউ এরা কর্ণপাত করে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজকের বিষয় বেশি দামে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। এবার দর্শকদের পাঠানো মতামতগুলো আমরা তুলে ধরব। মীর, আপনার কাছে কি কি মতামত আছে এই বিষয়ে? এখন পর্যন্ত যে মতামতগুলো এসেছে, আপনি নিশ্চয়ই জানেন যে গত 3 বছর ধরে নতুন করে সংযোগ দেওয়া বন্ধ রয়েছিল। আজকে জ্বালানি উপদেষ্টা বলছিলেন যে তারা নতুন করে সংযোগ চালু করতে যাচ্ছেন। সে প্রেক্ষিতে এতদিন ধরে বন্ধ এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। তারা আজকেই এটা বলেছে তারা নতুন করে গ্যাস সংযোগ দিতে যাচ্ছে এবং সেটা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেছে যে বাড়তি দামে সেটাই কিনতে হবে। সংবাদের পরের অংশ সেই রিপোর্টটি আমরা দেখাবো। তবে তার আগে দর্শকরা যে মতামতগুলো পাঠিয়েছেন এবং বেশ মতামত পাঠিয়েছেন, সেখানে আমরা দেখছিলাম যে মোর্শেদ আলম এবং ইমরান উদ্দিন তারা একই ধরনের মতামত পাঠিয়েছেন। খায়রুল এবং সাদি তারা যে SMS-টি পাঠিয়েছেন তারা বলছেন যে সমস্যা বাড়বে, বই কমবে না। আশিকের মতামতটি হচ্ছে যে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিলে সাধারণ গ্রাহক লোডশেডিংয়ের ঝামেলায় পড়বে। আপনার কাছে কি মতামত আছে? আমার কাছে একটি মতামত আছে। বলছেন এই ধরনের সিদ্ধান্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির নতুন অজুহাত তৈরিতে সাহায্য করবে, এমনটি বলেছেন মোর্শেদ আলম। আমার মনে হয় যে কোনো কিছুর দাম বাড়লেই হচ্ছে তার সাথে সাথে অন্যান্য জিনিসেরও দাম বেড়ে যায়। যদি আপনি বণিক সমিতির যে তারা দিচ্ছে তথ্য দিচ্ছে, সেখানে তারা বলছে যে 200-রও বেশি বৃহৎ ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিয়েছে, অথচ তারা সম্পন্ন করতে পারছে না কাজ। কারণ হচ্ছে তাদের কাছে গ্যাসের সংযোগ নেই। আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক খবর আছে, সেগুলো জানান। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। এবার এক নজরে হাসিফ মাহমুদের কাছ থেকে জেনে নিব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। দুপুরে বঙ্গভবনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত 6 জন বিচারপতি দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। বিচারপতিরা তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাগারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে 23শে সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। বিচারপতি AK-M ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 সকালে এই নির্দেশ দেয়। রাজধানীর মতিঝিলে বিমান অফিসের সামনে বাস চাপায় 1 জন মারা গেছেন। ঘটনার পর ওই বাসে আগুন দেয় জনগণ। এরপর প্রায় আধা ঘন্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর, আপনার কাছে কি খবর আছে ব্যবসা বাণিজ্যের? ব্যবসা বাণিজ্যের বেশ কিছু খবর আছে, তবে সেগুলো ব্যবসা বাণিজ্যের অংশেই জানাই, সংবাদের পরের অংশে। সেসব জানতে হলে একটু ছোট্ট বিরতি নিতে হবে। ছোট্ট বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। 1 মাসের মধ্যেই বাড়তি দামের শিল্প প্রতিষ্ঠানে নতুন গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বললেন জ্বালানি উপদেষ্টা। CNF এজেন্টদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম শুল্ক ভবন, জটিলতার সমাধানে উদ্যোগ নেবে NBR। ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। পদ্মা সেতু নিয়ে আশার কথা শোনালেন অর্থমন্ত্রী। তিনি বলছেন চলতি মাসে পদ্মা সেতুতে ঋণ দেয়া নিয়ে বিশ্বব্যাংকের সাথে আলোচনা প্রক্রিয়া শুরু হবে। তবে বিষয়টি কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে বলেও জানিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত। এদিকে হলমার্ক কেলেঙ্কারিকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলছেন সোনালী ব্যাংক ছাড়াও অনেক লোক এই কেলেঙ্কারিতে জড়িত। আগস্ট মাসের মধ্যেই পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক ফিরে আসার বিষয়টি চূড়ান্ত হবে বলে অর্থমন্ত্রী গণমাধ্যমকে একাধিকবার জানালেও শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্বব্যাংক ফেরার ইতিবাচক ইঙ্গিত থেকে দ্বিতীয় দফায় এডিবি 1 মাস ও জাইকা 3 সপ্তাহের জন্য ঋণ চুক্তির মেয়াদ বাড়ায়। তবে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ফিরছে কিনা তার স্পষ্ট না জানালেও অর্থমন্ত্রী বলছেন চলতি মাসের মধ্যে বিশ্বব্যাংকের সাথে সব ধরনের প্রক্রিয়া শুরু হবে। আমাদের সঙ্গে যেটা করার সেটা হয়ে গেছে। দেন বিভিন্ন টেন্ডার ফেন্ডার এগুলোর ব্যাপারেও আলোচনা হয়ে মোরলেস সব ঠিকঠাক আছে। আমার নিজের আশা হলো যে এই মাসে
অ্যানাউন্সমেন্ট কবে হবে বিশ্বব্যাংক তারা কথাবার্তা করে বলবে, বাট এই মাসেই এই যে বিভিন্ন প্রসেস এগুলো শুরু হয়ে যাবে। মশিউর রহমান পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পদত্যাগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে যথেষ্ট তদন্ত হয়েছে, এদের বিরুদ্ধে মামলা করে পালানোর পথ বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি। হলমার্কের যে ব্যাপারটা, এটা ভয়াবহ ব্যাপার, কেননা এটাতে সন্দেহ হয় যে অনেক লোক এটার সঙ্গে সংশ্লিষ্ট, শুধু সোনালী ব্যাংকের লোক না, অথবা শুধু ওই শাখার লোক না, আরো অন্যরাও আছেন তার সঙ্গে সংশ্লিষ্ট। তবে মামলা করাটা এখন খুবই জরুরি এবং মামলা অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে অনেকেই দেশ পালাবার ফন্দি ফিকির করছে। হলমার্কের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের দাবি উঠেছে অর্থমন্ত্রীর। এ বিষয়ে তিনি কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, এখনো ভেবে দেখা হয়নি। আপনাকে যথেষ্ট প্রস্তুতি 10 দিনের চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে খোলামেলা এসব কথা বলেন অর্থমন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হলমার্ক কেলেঙ্কারির পর অভ্যন্তরীণ বিল ক্রয় বিষয়ে জারি করা সার্কুলারে কিছু সংশোধনী আনা হয়েছে। অভ্যন্তরীণ বিল ক্রয়ে আরোপিত কড়াকড়ি কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, এক্ষেত্রে সব ধরনের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককে নিতে হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে স্বীকৃতি দেওয়ার আগে কেনা মালামালের প্রকৃত সরবরাহের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো দাম পরিশোধ করা যাবে না। শিল্প প্রতিষ্ঠানগুলোয় শিগগিরই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। তবে এজন্য বাড়তি দাম পরিশোধ করতে প্রস্তুত থাকার অনুরোধও করেছেন তিনি। রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। 2009 সালের জুলাই থেকে শিল্প প্রতিষ্ঠানে নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে। যদিও এ সময়ে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বিশেষ বিবেচনায় কিছু কিছু সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে গ্যাসের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায় খুব শিগগিরই শিল্প প্রতিষ্ঠানে বাড়তি দামে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। একই সাথে আগামী 1 মাসের মধ্যে শিল্পে বাড়তি দামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংসদে গ্যাসের ব্যাপারে বলেছেন যে আমরা শিল্প খাতে সংযোগ দেব। আমাদের জ্বালানি সচিব আছেন, বিদ্যুৎ সচিব, মাননীয় প্রতিমন্ত্রী, আমরা সবাই মিলে বসে ইনশাআল্লাহ মাসখানেকের মধ্যে আমরা পর্যায়ক্রমে আপনাদের কানেকশন দিব, বিদ্যুতের, শিল্পের বিদ্যুৎ কানেকশন। তবে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বিদ্যুৎ পেতে হলে চাহিদা অনুযায়ী তার দামও পরিশোধ করতে হবে। বিদ্যুতের দাম আমাদেরকে দিতে হবে এবং বিদ্যুতের দাম যত আমরা যদি না দিতে পারি তাহলে বিদ্যুৎ পাবো। চয়েস ইজ ভেরি সিম্পল। সেই জন্য বিদ্যুতের দাম দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং সেই সাথে একটা জিনিসের দাম বাড়লে কি করি আমরা, সাশ্রয়ী হোক। সেমিনারে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনে বিদেশ থেকেও কয়লা আমদানির পরামর্শ দেন অনেকে। উমুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জেনে নেব এ বিষয়ে দর্শকরা কি মতামত পাঠিয়েছেন। সাদিয়া, কি মতামত এসেছে? আমির, অনেকে সরকারকে দায়ী করে, অনেকে নিজেদেরকেই দায়ী করে। তেমনটি করেছেন অনামিকা আক্তার। তিনি বলছেন, গ্যাস বিদ্যুতের দাম বাড়ার জন্য আমরা জনগণ নিজেরাই দায়ী। আর আমি দেখছিলাম যে আজমিকে, তিনি আবার সরকারের পক্ষে সাফাই গিয়ে বলছেন যে এটা ভালোই হয়েছে, তার কাছে মনে হচ্ছে এটা ভালো কাজ হয়েছে। তবে আরেকটি মতামত জানানোর আগে ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। সেটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এরই মধ্যে প্রায় 30,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছেন অনেক উদ্যোক্তা, যারা এখন বিনিয়োগ কাজ করা শুরু করতে পারছেন না, কারণ হচ্ছে গ্যাস বিদ্যুৎ সংযোগ। আরেকটি মতামত জানতে চাচ্ছি। আরেকজন বলছেন যে ইন্ডাস্ট্রিতে বেশি দামে গ্যাস সংযোগ নিতে রাজি, কিন্তু গ্যাসের প্রেসার এনশিওর করতে হবে। সেরকম দেখছিলাম যে আবার আরেকজন বলছেন যে আলামিন, তিনি বলছেন যে গ্যাস বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী হতে বলছেন, যে তিনি বলছেন যে এইভাবে দাম না বাড়িয়ে বরং উৎপাদন বাড়ালেই সেটা মঙ্গলজনক। তবে চলে যাচ্ছি অন্যান্য যেসব খবর আছে সেগুলোতে চলে যাই। সিএনএফ এজেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে দেশের আমদানি রপ্তানির প্রাণ চট্টগ্রামের শুল্ক ভবনের কার্যক্রম। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আলোচনা বসতে চাইলেও তাতে রাজি হয়নি নেতারা। এদিকে এমন পরিস্থিতিতে সোমবার চট্টগ্রামে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের 3 সদস্যের প্রতিনিধি দল।
শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদ সহ 6 দফা দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সংকট নিরসনে চেম্বারের কয়েক দফা সমঝোতা চেষ্টা ভেস্তে যাওয়ার পর রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে তারা। এ সময় বিক্ষোভ সমাবেশের পাশাপাশি শুল্ক ভবনে প্রবেশে এজেন্টদের বাধাও দেয়া হয়। আমাদের 6 দফা দাবি আমরা উপস্থাপন করেছি, সেই 6 দফা দাবি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে চাই। বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে ত্রিপক্ষীয় বৈঠক ছাড়া আমরা একটা পক্ষ, কাস্টমস একটা পক্ষ, ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই সমস্যার নিরসন আমি আশাবাদী। এদিকে সিএনএফ এজেন্টদের নানা অভিযোগ প্রসঙ্গে শুল্ক কমিশনার বলেন, হয়রানি নয়, শতভাগ আইন মেনেই দায়িত্ব পালন করছেন তারা। সবসময় বলছি যে আমি আইনি অবস্থানে থাকতে চাই, আমি কাজ করব। এখন একজন ব্যবসায়ী যদি এদিক দিয়ে ইম্পোর্ট না করেন বা একজন রপ্তানিকারক যদি রপ্তানি না করেন, সেইটা তার ব্যাপার, এবং তাতে যদি আমার কোনো দায় দায়িত্ব থাকে, সেটা যদি সরকার মনে করে যে হ্যাঁ তার কারণে হয়েছে, সরকার আমার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলতে, অন্যদিকে সিএনএফ এজেন্টদের অন্যায় আন্দোলনের প্রতিবাদে একযোগে বদলির আবেদন করেছেন ঊর্ধ্বতন 25 শুল্ক কর্মকর্তা। এতে পরিস্থিতি আরো জটিল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এবার খেলাধুলার খবর জানবো রুজমিলা হকের কাছ থেকে। রুজমিলা, আজকে তো দেখছি খেলাধুলার খবরে নারীদের জয় জয়কার। ফুটবলে জিতেছে ভুটানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার সাথে আমরা সিরিজ হেরেছি বটে, কিন্তু প্রথম ম্যাচ তো জিতেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন মীর। একদিক থেকে আমরা কিন্তু খুবই ভালো একটা টিমের সাথে প্রথম ম্যাচে চেস করেছি। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এটা একটা এক্সপেরিয়েন্স। কারণ দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে 5 বার বিশ্বকাপ খেলে ফেলেছে, যেখানে বাংলাদেশ একবারও খেলতে পারেনি। সেখানে এরকম একটা দলকে চেস করা একটা অনেক বড় ব্যাপার। তারপরেও যে দে মোর দে প্লে অ্যান্ড দে মোর দে গেট এক্সপেরিয়েন্স, আমরা এটাতেই মনে হয় বিশ্বাস করি। এছাড়া আমাদের ক্রিকেট দল যেটি ত্রিনিদাদ এন্ড টোবাগোতে হেরেছে, এটাকেও আজকে একটু খারাপ দিনই বলা যাচ্ছে ক্রিকেটের জন্য, কিন্তু তারপরেও আশার তো শেষ নেই। চলুন আমরা খবরগুলো জেনে নিই সংবাদের পরের অংশে। তবে দর্শক, এই সব খবর জানার আগে আমরা একটা নিয়ে নেব বিরতি, এবং বিরতির পর যে সব ফিরে থাকছে। শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে 7 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। 2-1 সিরিজ জিতল প্রোটিয়ারা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে 1-0 গোলে জিতল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তৃষা ছেত্রী ও সুজানা বেনার 40 রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাউথ আফ্রিকার বিপক্ষে হারের জন্য খেলোয়াড়দের ফিটনেস সহ টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করলেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার, দুদলের মাঝে সেরাকে বেছে নিতে বাকি ছিল শেষ ম্যাচটা। টস ভাগ্যটা বাংলাদেশেরই ভালো সাউথ আফ্রিকার চেয়ে, তবে মাঠে বাংলাদেশের কপাল পোড়ালো টপ অর্ডার সহ বাকিরা। 7 রানেই কুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, ফিল্ডিংটাও হলো যাচ্ছে তাই, আর ফল সালমা বাহিনীকে বরণ করতে হয় 7 উইকেটের পরাজয়। আর এই হারের জন্য খেলোয়াড়দের বাজে ব্যাটিং আর ফিটনেসকেই দুষলেন বাংলাদেশের অধিনায়ক সালমা। সকালবেলা এসে উইকেটটা দেখার পরে মনে হয়েছে যে ব্যাটিং করা যাবে, বাট হাফ অ্যান আওয়ার যদি আমাদের ব্যাটসম্যানরা ওপেনাররা যদি একটু খেলতে পারতো তাহলে আমাদের জন্য ভালো। কারণ আপনারা দেখছেন সেকেন্ড কিছুক্ষণ পরে কিন্তু একেবারে খেলা যাচ্ছিল বল, এতে কোনো সমস্যা ছিল না। অন্যদিকে ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটাই দলকে দিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক। কন্ডিশনটা বুঝতে একটু দেরি হলেও আমাদের নারীরা খুব তাড়াতাড়ি তা কাটিয়ে উঠেছে। টি-20-তে ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা। এবারের হারটা নিয়ে ভাবনা চিন্তা বেড়ে যাবে সালমাদের, তবে তা কাটিয়ে উঠে টি-20-তে ভালো করতে চেষ্টার কমতি রাখবে না বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটে হারলেও নারী ফুটবলে জিতেছে বাংলাদেশ। সার্ফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর CRFC গ্রাউন্ডে ম্যাচের 19 মিনিটে লিড নেয় বাংলাদেশ। দূরপাল্লার শটে গোল করেন সুইনি পুমার্মা। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
সাদিয়া, এই ছিল আমার কাছে খেলাধুলার খবর এই মুহূর্তে। এবারে চলে যাব আরো কিছু খবরে। রুজমেলা, আরো কিছু খবর জানবো আমরা বিরতির পর। সিলেটের সুরমা নদীতে বাহারি নৌকা বাইচ, নদী পাড়ে হাজারো মানুষের মিলন মেলা। আজকের রাত 9টায় বাংলাদেশের মতামত পাঠানোর বিষয় ছিল বেশি দামে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। এবার দর্শকদের পাঠানো আরো কিছু মতামত আমরা তুলে ধরবো। মীর, আমার কাছে একটি মতামত এসেছে। ইঞ্জিনিয়ার এখলাস উদ্দিন বলছেন, বেশি দাম দিয়ে কিনলে বিদ্যুতের অপচয় কমবে। জ্বালানি উপদেষ্টার এটা একটা অপরিপক্ক মন্তব্য বলে তিনি মনে করছেন। গ্যাস সংযোগ শুধু শিল্প প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেও দেওয়া উচিত। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার এখলাস উদ্দিনের একান্ত ব্যক্তিগত মতামত। তিনি যেটা মনে করেছেন সেটা লিখে পাঠিয়েছেন। মিনহাজুল ইসলাম তিনি যে খুদে বার্তা পাঠিয়েছেন সেখানে বলছেন যে কেন দাম বাড়াতে হচ্ছে সেটা তার বোধগম্য হচ্ছে না। খায়রুলের কথা হচ্ছে যে কেন 3 মাস পর পর দাম বাড়ে সেটা তিনি জানতে চান। এটা আমরা নিশ্চয়ই জানবো যে সরকারের পক্ষ থেকে হয়তো এটার ব্যাখ্যা দেওয়া হবে। তবে আমরা যদি সবগুলো মতামত একবার নজর দিই, সেখানে আপনি সারাংশটা যদি বের করি তাহলে দেখবেন যে অধিকাংশ দর্শকই আশঙ্কা করছেন যে এতে জিনিসপত্রের দামের উপর একটা প্রভাব পড়তে পারে, সেটা যেন না হয়, সেই অনুযায়ী কমছে না, এবং দাম না বাড়ার পরে যাতে সরকার একটা নজরদারি দেয় সেটা দিয়ে কথা বলছেন। আপনার কাছে সেরা মতামতটি জানতে চাই। হ্যাঁ মীর, এবার চলে যাচ্ছি সেরা মতামতে। আজকে সেরা মতামতটি হলো এস জামানের পাঠানো মতামত। তিনি বলেছেন, এই সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, ভুক্তভোগী হবে সাধারণ জনগণ। সিদ্ধান্তটি বিবেচনা করা উচিত। জামান সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। সিলেটের সুরমা নদীতে অনুষ্ঠিত হলো বাহারি নৌকা বাইচ। এই প্রতিযোগিতা দেখতে সুরমা পাড়ে বসেছিল হাজারো মানুষের মিলন মেলা। বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রোয়িং ফেডারেশন যৌথভাবে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। 2008 সাল থেকে সুরমা নদীতে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে নৌকাবাইচের। এ উপলক্ষে সুরমার পাড়ে ছিল উৎসবের আমেজ। নৌকাবাইচ দেখতে সুরমার 2 পাড়ে ভিড় করা হাজারো মানুষ ছিল উচ্ছ্বসিত ও আনন্দিত। খুব আনন্দিত। নৌকাবাইচ হচ্ছে আমরা দেখে এখন সিলেট বিভাগীয় সমস্ত সর্বস্তরের জনগণ এখন এখানে এসে উপস্থিত হয়েছে এবং আনন্দ উপভোগ করছে। এটার মধ্যে যে কত আনন্দ এটা মানে প্রকাশ করার মতো না, কারণ আমরা কাজ ফেলে রোদ্রের মধ্যে এখানে দাঁড়াইতেছি শুধু এটা দেখার জন্য। এটা মানে আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, কিন্তু এটা যখন এই যে শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ থাকে এটার জন্য আমাদের জন্য খুব ভালো। আয়োজকরা জানালেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এই আয়োজন এবং এই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানালেন তারা। এইবার পঞ্চমবার হচ্ছে, আগামীতে আরো সুন্দর কিভাবে করা যায়, কারণ নৌকা সিলেটে অনেকগুলো নৌকা আছে, আর পানি কমানো হয় পানি কমে যায় না পানি বেশি থাকে, যার কারণে আমরা করতে পারি না। 1 মাস আগে করতে চাইছিলাম তখন প্রচুর পানি ছিল, করা যায়নি, কিন্তু আগামীতে আমরা সুন্দরভাবে নৌকাবাইচ করবো। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব 90 বছরের পুরনো রেসিপি দিয়ে তৈরি কেকের ছবি দেখিয়ে। তার আগে বিদায় নেব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।